আরো একটা খুব সিগনিফিকেন্ট কথা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের পথে যেতে হতে পারে। কি মিন করছেন তারেক রহমান? নিশ্চয়ই বিশ্লেষণের দাবি রাখে। এবং জুলাই সনদ নিয়ে দেখেন, একটা দুটো ঘটনা না, ধরেন যদি মনে করে নেই যে গণভোটের তারিখ নিয়ে বিতর্ক শেষ হয়ে গেছে, গণভোটের প্রশ্ন কি হবে, তারপর এটা কিভাবে বাস্তবায়ন হবে। এরা বলছে ডক্টর ইউনূসের এই প্রজ্ঞাপন জারি করতে হবে, সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞরা বলছেন যে এটা বৈধ না, ডক্টর ইউনূস এটা রাখেন না, এই অধিকার রাখেন না। সার্বিক দিক কোন দিকে যাচ্ছে? বিএনপি, আপনার সাবেক দল, আজকে মনোনয়ন ঘোষণা করেছে 232টা আসনে। সবকিছু মিলে আপনার বিশ্লেষণ প্রত্যাশা করছি। মেজর তোমার চাচা পাইছে তো? চাচা পাইছে? পাইছে। আপনার তো বেশি মানুষ আপনার জেলায়, অবশ্যই ওখানে আমি আমার যেটুকু বিশ্লেষণ আমি দর্শকদের উদ্দেশ্যে বলতাম যে ওই এলাকায় ওনার বাইরে তো আসলে ওইভাবে ক্যান্ডিডেট নাই। আর উনি সত্যিকার অর্থে তো বিএনপির জন্য ত্যাগ স্বীকার করছেন। বিএনপি ক্রাইসিস সময়টায় ওইখানে জেলার দায়িত্বে ছিলেন, হাল ধরছেন, জেল খাটছেন। তারপর অ্যাডভোকেট আব্দুল হামিদের মতন একজন প্রভাবশালী মানুষের এগেনস্টে থেকে বিএনপি করছেন। আর ওনার এবার বহিষ্কার স্থগিতাদেশ যেটা ছিল, এটার পরে যে প্রতিক্রিয়া দেখা গেছে, ওনার সম্মেলনে উনি যান নাই, কিন্তু পুরো সম্মেলন জুড়ে ওনার ফেস্টুন, ব্যানার, পোস্টার ছিল। তার এলাকায় তিনি দলে না থাকলেও তার পক্ষে যেসব মিছিল মিটিং হয়েছে ওগুলা খুবই চোখে পড়ার মতো। তো নিশ্চয়ই দল এগুলো বিবেচনা করেছে। আচ্ছা ভাই, আমরা যে বিষয়গুলো বলছিলাম আপনার বিশ্লেষণ প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, অনেক ধন্যবাদ আমাকে আজকেও আবার অনুষ্ঠানে ডাকার জন্য। প্রথমে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে দর্শকদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও বলছি নিরাপদ। তোমার যে আজকে বিষয় রাজনীতির প্রতারণার রাজনীতি, বিএনপি কোথায় নিয়ে ঠেকাবে, এটি কোনো রাজনৈতিক হেডিং হলো না। রাজনীতি কোনো প্রতারণা বলে কিছু নাই, রাজনীতি হলো কৌশল। এখানে প্রতারণা বলে কোনো জিনিস, এটা তো প্রেম না যে আমি বলায় কাউকে নিয়ে গেলাম, রাজনীতি প্রতারণা শব্দটা কেন আসবে? রাজনীতি কৌশল, যে যার কৌশল নিয়ে আগে যেতে পারে, কৌশলের মারপেশ। রাজনীতিটা হলো কৌশলের খেলা। এখানে ফুটবল খেলা না, এখানে শারীরিক কিছু খেলা নাই, এটা ক্রিকেট না, কসরত নাই যে ভালো বোলিং করলাম, ভালো ব্যাটিং করলাম, না। এখানে রাজনীতিতে পুরো জিনিসটাই কৌশল। কে কি কৌশল গ্রহণ করেছে, কি কৌশলে আগাচ্ছে, সে কৌশলেই তাকে সিদ্ধান্ত দিবে, কৌশলেই তাকে তার লক্ষ্যে পৌঁছায় দেবে। কাজে এখানে প্রতারণা শব্দটি খুবই অপ্রাসঙ্গিক। রাজনীতিতে এই ধরনের কথা আনা উচিত না। রাজনীতিতে প্রতারণা নিয়ে কথা হতে পারে না, রাজনীতি কেউ প্রতারিত হয় না। কাজেই আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টির সঙ্গে আমি অত্যন্ত দ্বিমত পোষণ করছি, আমি আলোচনা করতে চাচ্ছি না। তুমি যে কথাটা বললা যে হ্যাঁ, আজকে যে রাজনৈতিক কৌশল, যেটা কৌশল অনুযায়ী আমি এখন পর্যন্ত যেটা মনে করি, আমার যেটা মনে হয়েছে যে বিএনপি তার রাজনীতির সঠিক পথে এগোচ্ছে। বিএনপির সামনে একটাই লক্ষ্য এখন, সেটা হচ্ছে যে কোনোভাবেই জনগণকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়া, দেশটাকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়া। কারণ নির্বাচনের রাজনীতি যদি বাংলাদেশে শুরু হয় তাহলে সকল ধরনের ষড়যন্ত্র দূর হয়ে যাবে। সাধারণত নির্বাচন না থাকলে ষড়যন্ত্র হয়। কাজে বিএনপি যেভাবেই হোক যে কৌশলটা নিয়েছে, আমি এই কৌশলের সঙ্গে শতভাগ একমত। এটার যে কোনো কৌশল অবলম্বন করতে হলে কখনো আগানো যায়, কখনো পিছানো যায়, কখনো ডানে বায়ে মন নিতে হয়। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতিতে অনেক কথা বলতে হয়, যে কথার জন্য জনগণের সহানুভূতি অর্জন করা যায়, জনগণের চাপ সৃষ্টি করা যায়, জনগণকে সচেতন করা যায়। তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন, সেইগুলো কথাগুলোর একমাত্র লক্ষ্য হলো জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া, জনগণকে জানিয়ে দেওয়া যে অন্তর্মহলে কি ঘটতেছে বা রাজনৈতিক আলাপ আলোচনায় কি হচ্ছে, এবং সেটা তারেক রহমান সাহেবের অনুকূলে না প্রতিকূলে এটা জনগণ বা তথা দলীয় নেতা কর্মীদেরকে জানিয়ে দেওয়া। যেহেতু উনি জনসভা করতে পারতেছেন না, যেহেতু উনি এখানে জনগণকে ডেকে রাজনীতি করতে পারতেছেন না, তো রাজনীতির মূল বক্তব্য হলো জনসভা। যে দেশে জনসভাই করা যায় না, যে দেশে জনসভা হয় না, সেখানে প্রাসাদ ষড়যন্ত্র হবে। আমাদের বাংলাদেশে চলতেছে প্রাসাদ ষড়যন্ত্র। এখানে প্রাসাদে বসে বসে যে গুলি কি বলে চাল চালছে, সেটাই হচ্ছে। এখানে রাজনৈতিক কৌশল বলে কিছু নাই। কাজে কৌশল অনুযায়ী আমি মনে করি বিএনপি তার সঠিক পথে আগাচ্ছে। তার লক্ষ্যটা নির্বাচনটাকে বাংলাদেশের নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। আমি আদায় করে কথা বলবো না, বলবো যে এই বিপ্লবোত্তর সরকারকে বিপ্লবের পথে হাঁটতে না দিয়ে
একটা বিপ্লবী সরকার গঠন করতে না দিয়ে উনি যে কৌশলে অবলম্বন করেছেন, ডক্টর ইউনূসকে যে পথটা উনি দিয়ে দিয়েছেন এবং সাংবিধানিক পথে যে ওনাকে আগাতে ওনাকে নিয়ে গেছেন, এটাই ছিল বিএনপির প্রাথমিক সাফল্য বিপ্লবের পরপরই। বিপ্লবের ওই সময় যদি ডক্টর ইউনূস নিজেকে বিপ্লবী ঘোষণা করে দিতেন, নিজেকে যদি এই দেশের সুপ্রিম কমান্ড বা সুপ্রিম অথরিটি ডিক্লেয়ার করেছেন, তৎকালীন 8ই আগস্ট 2024 সনে মানা করার, বাধা দেওয়ার কেউ ছিল না। না পারতো বিএনপি, না পারতো সেনাবাহিনী। কিন্তু সেদিন উনি যে কোনো ভাবে হোক, বিএনপি অত্যন্ত সূক্ষ্মভাবে সফল হয়েছে, সেনাবাহিনীকেও ট্যাকেল করতে পেরেছে, সেনাবাহিনীকেও তার অনুগত করতে পেরেছে। এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম যে মুভমেন্ট গুলা করেছে, সেই মুভমেন্ট গুলা খুবই আজকের দিনে আপনি একটু খেয়াল করে দেখেন, উনি খুব তৎপর ছিলেন এবং উনি সকল রাজনৈতিক দলগুলাকে তড়িৎ সবাইকে একসঙ্গে নিয়ে এসে একটা সাংবিধানিক সরকারের দিকে নিয়ে গেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, সবকিছুর কাজের পিছনে ছিল তারেক রহমানের একদম সরাসরি নির্দেশনা বা হস্তক্ষেপ বা ডাইরেকশন, যেটাই বলি রাজনৈতিক নির্দেশনা তার ছিল। তো ফলে উনি তাৎক্ষণিকভাবে সেই কাজটা করতে পেরেছেন এবং ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকারের দিকে না গিয়ে ওনাকে সাংবিধানিক সরকারের দিকে নিয়ে গেছেন। এবং আসিফ নজরুল সেই সাংবিধানিক সরকারটাকে বৈধতা দিয়েছেন একটা ভুয়া সার্টিফিকেট জোগাড় করে সংবিধানের 106কে এক্সারসাইজ করার জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা রায় নিয়েছেন। এবং সেই রায়টা নিয়েছেন যাদের কাছ থেকে, তারা কিন্তু তখন সেনাবাহিনীর করায়ত্ত ছিল, সেনাবাহিনীর মেহমানখানায় তারা নিরাপদ আশ্রয় নিয়েছিল। কাজে সেনাবাহিনীর প্রধান জানতেন যে এরা দস্তখত করে না, এরা এই চিঠি দেয় নাই। কাজে এইখানে এই সরকার তাদের হাতে ধরা খেয়ে গেছে, বিএনপি এবং সশস্ত্র বাহিনী ধরা খেয়ে গেছে যে এই সরকার একটা ভাওতার বাজির একটা পথ নিয়েছে এবং একটা ভুল পথে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং জাতিকে বিভ্রান্ত করেছে। দুইটা জিনিস আগামীতে কখনোই এই অন্তর্বর্তী সরকার প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না। একটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র। পদত্যাগপত্র কখনোই দেখাতে পারবে না। দ্বিতীয়ত দেখাতে পারবে না যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ 106 সংবিধানের 106 ধারাটাকে এক্সারসাইজ করার জন্য যে ওনারা যে রুলিং দিয়েছেন, সেরকম কোনো রুলিং, কোনো প্রসিডিংস পার্লামেন্ট থেকে দেখাতে পারবে না। দুইটা কারণে তো আটকে গেল। তারপরে দেখেন বিএনপি দক্ষতার সঙ্গে রাষ্ট্রপতিকে রেখে দিয়েছে, রাষ্ট্রপতিকে হাত দিতে দেয় নাই। এটা কিন্তু বিএনপির একক কৃতিত্ব, বিএনপি এককভাবে এই কাজটা করতে পেরেছে। এবং সেখানে বিএনপির অন্যরা সমালোচনা করছেন, কিন্তু বিএনপি তো রাজনৈতিক কৌশলে ওনারা হয়ে গেছেন। এবং আজকে দেখেন যতগুলো প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, সবগুলো কিন্তু আইনের চোখে অবৈধ হয়ে যাবে যখন রাষ্ট্রপতি বলবেন একদিন যে এগুলোতে আমি দস্তখত করি নাই, এগুলোতে আমি অনুমোদন দিই নাই। তখন কিন্তু এগুলো আইনের চোখে মেলাফাইডি হয়ে যাবে, আইনের চোখে এগুলা কি বলে, এগুলো এক্সপার্টি হয়ে যাবে, এগুলা বেআইনি বলে ঘোষিত হয়ে যাবে। কাজে বিএনপি তার কৌশলে খুবই সুন্দরভাবে আগাচ্ছে এবং এই সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করানোর জন্য যে প্রথম থেকে চাপ দিয়ে আসছিল, রোড ম্যাপ দিতে হবে, ইলেকশন রোড ম্যাপ দিতে হবে, সেটার দাবি আদায় করতে পেরেছে। এবং ডক্টর ইউনূস সাহেব প্রথমে বলেছে জুনের মধ্যে দিবেন, তারপরে সেই পরিবর্তন করে উনি আসতে হয়েছেন, বাধ্য হয়েছেন ফেব্রুয়ারিতে দিতে, এবং স্পেসিফিক করে দিয়েছেন রোজার আগে। ফেব্রুয়ারি মাস পড়লে তো 28 তারিখ মন থাকতে পারতেন, কিন্তু ফেব্রুয়ারি মাসে বলে দিয়েছেন যে মানে ফেব্রুয়ারির আগেই, মানে রোজার আগে উনি 2026 রোজার আগে উনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর চলে যাবেন। এটা তো একক বিএনপির বিজয়, একক তারেক রহমান সাহেবের বিজয়। চূড়ান্ত ভাবে উনি ডক্টর ইউনূস সাহেবকে বাধ্য করতে পেরেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন। এখনো যেগুলা হয়েছে সবকিছু দেখেন নির্বাচনের দিকে যাচ্ছে। আজকে যিনি প্রার্থী ঘোষণা করে দিলেন, তার মধ্যে উনি কি দেখা দিলেন সারা জাতিকে, যে আমরা নির্বাচনের প্রস্তুত, আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি, আপনারা এটা নিয়ে আর দ্বিধা দ্বন্দ্ব করেন না। সবকিছুতেই মানুষের 100% সঠিক হবে না, কিছু ভুল হইতেই পারে, ভুল থাকতেই পারে। কিন্তু আজকে তো বিএনপি তো 238টা সিটের আসন দেওয়া ঘোষণা করে দিয়েছে এবং সেটা রাস্তা খুলে দিয়েছে অন্যকে, যে আপনারা এখনো আসতে পারেন, আমাদের সঙ্গে আসেন, আমরা আপনাদেরকে নিয়ে রাজনীতি করব, পথ খোলা রেখেছে।
তারপরেও বলেছে দরকার পড়লে এখানেও পরিবর্তন আনা যেতে পারে, এই কথাও বলেছে। কাজে বিএনপির এখানে আপনি বিএনপির কৌশলগুলোর দিকে আপনি একটু ভালো করে সূক্ষ্ম করে দেখেন। বিএনপি রাজনৈতিকভাবে অত্যন্ত পরিপক্ক আচরণ করছে এবং অত্যন্ত পরিপক্কর সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে। এবং আজকে দেখেন এই সরকার এমন একটা বেকায়দায় পড়েছে, তারই দেওয়া ঐক্যমত্য কমিশন তাকে সুপারিশ করেছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজকে অত্যন্ত দারুণ ভাবে একটা অসহায়ত্বের প্রমাণ দিলেন আমাদের অন্তর্বর্তী সরকার। ওনারা খুব ঘোষণা করে বললেন যে আমরা রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দিলাম যে আপনারা সবাই মিলে আইসা আমাদেরকে বলেন কবে করতে হবে। যেন ভাবখানা রাজনৈতিক দলগুলা ওনার স্কুলের ছাত্র, ওনার স্কুলের ছাত্র রাজনৈতিক দলগুলা, তাদেরকে উনি বলে দিলেন 7 দিনের মধ্যে আপনারা এক হইয়া আমাদের সামনে কানে ধরে এসে দাঁড়ান, আমরা তারপরে যা বলবো সেটা শুনবেন। অদ্ভুত রাজনৈতিক পরিভাষা, এরকম কোন বক্তব্য পৃথিবীতে কেউ দিয়েছে কিনা আমি জানি না। সরকার রাজনীতিবিদদের বলে দিবে আপনারা এই বিষয়ে ঐক্যমত্য হয়ে আসেন, নাহলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। আপনি ভাষা দেখছেন আসিফ নজরুল কিভাবে বলেছেন, কেমন জোর দিয়েছেন 7 দিনের মধ্যে। আরে বাপরে বাপ, কি আমার ক্ষমতাশালী সরকার! উনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যেই তাদের একটা ঐক্যমত বক্তব্য দিতে হবে, না হলে উনি যে কোনো সিদ্ধান্তে নেবেন। তো ওনাকে যদি আজকে বুড়া আঙ্গুল দেখায় কেউ বলে যে এরকম যে আঙ্গুলটা দেখায় বলে যে ওকে 7 দিন কেন, আমরা আসলাম না, যা তুমি এটা কি করবি কর, তোমার সামনে কি বিকল্প আছে? আপনি যে আজকে ঘোষণা দিলেন যে 7 দিনের মধ্যে যদি তারা এক হয়ে না আসে তাহলে আপনি সিদ্ধান্ত দিয়ে দেবেন। তার মানে তো আপনি বলে দিলেন 3টি রাজনৈতিক দল ঐক্যমতে আসতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাদের উপরে। এবং আপনার চ্যালেঞ্জের জবাবটা বিএনপি কি দিয়ে দিল? বিএনপি তাদের কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই স্থায়ী কমিটি মিটিং ডেকে কোন রকম পূর্ব ঘোষণা, পূর্ব প্রস্তুতি বা পূর্ব কাউকে না জানা দিয়ে সাধারণত নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় সব নেতা কর্মীদের সামনে নিয়ে আইসা, ডাইকে নিয়ে আইসা বা একটা প্রেসে একটা দিয়ে। আর তিনি আজকে ঘোষণা করে দিলেন যে নির্বাচনের তারিখ হয় নাই, এখনো শিডিউল ঘোষণা হয় নাই, কিন্তু বিএনপি তার প্রার্থীদের ফরমাল তালিকা ঘোষণা করে দিলেন। তার মধ্যে বিএনপি কি দেখা দিলেন? বিএনপি তো দৃঢ়তার সঙ্গে দেখা দিলেন তার কৌশল কাজ করতেছে এবং জানিয়ে দিলেন যে আমরা আপনার 7 দিনের পরে আপনি কি নির্দেশ দেন আমরা সেই জন্য অপেক্ষা করে আছি। এখানে জামাত, বিএনপি, এনসিপি একসঙ্গে বসার কোনো সুযোগ নাই। আগামী 7 দিনে তারা বসবে কিনা আমি জানি না। এতটুকু দেউলিয়া মনে রাজনীতিবিদরা হয় নাই যে অন্তর্বর্তী সরকারের এই কথার কারণে ওনারা দৌড়ে সবাটা ডাকবে কে? এই 3টি বা 5টি বা এই 32টি দল যে একসঙ্গে বসবে, এদেরকে ডাকবেটাকে? তাদের এই মিটিং এর ভেন্যুটা কে তৈরি করবে? কোন জায়গায় বসবে? কে কার ডাকে কে আসবে? কার গোয়ালে কে ধোয়া দিবে? এই যে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না হলে যেটা হয়, তারা মনে করছে এনজিও, তারা এনজিওর ঘোষণা দিয়ে দিলেন। এখানে আপনি একটা জিনিস দেখেন, তুলসী গাবার্ড আপনি কি বলেছেন আরবে গিয়া, যে আমরা রিজিম চেঞ্জের নামে অতীতে যে বিনিয়োগগুলা করা হয়েছে এগুলা ভুল বিনিয়োগ হয়েছে, কাজে এইরকম বিনিয়োগ আমরা করব না, আর আমরা কোনো রাষ্ট্রের রিজিম চেঞ্জে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। তার মানে এই যে এনজিও গুলার যে ফান্ড আসতো, এই যে চেঞ্জ রিজিমের জন্য যে ফান্ড গুলা পেতো, এগুলো তো কোনো রাজনৈতিক দল পাইতো না, এগুলো পাইতো এনজিওরা। এনজিওরা সে টাকাগুলা বিভিন্নভাবে ব্যয় করে একটা সরকারের বিরুদ্ধে দাঁড় করে দিত। যে আপনারা দেখেছেন কদিন আগে আমাদের দেশে এই বিপ্লবের পরেও অমুক গ্রুপ আন্দোলন নামে যায়, অমুক গ্রুপ আন্দোলন নামে আসে, অমুক আসা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা সংঘবদ্ধ হয় কেমনে? তারা সংঘবদ্ধ কে করে? এই এনজিওরা করেছে। এখন থেকে তো আমেরিকানরা আর এই সমর্থন দিতে পারবে না। এবং কে বলেছেন? তুলসী গাবার্ড কে? যে সিআইএ, এফবিআই সবকিছু মিলে সকল ইন্টেলিজেন্সের হেড, যে সারা বিশ্বে নিরাপত্তার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরাসরি অ্যাডভাইস করে থাকে। তিনি পরিষ্কার বক্তব্য বলে দিয়েছেন
তারপরে যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নির্বাচিত হয়েছেন তাকেও বলে দেওয়া হয়েছে কি করতে হবে। তারপরেও যে বাংলাদেশে যে বাংলাদেশ নিয়ে যে ভারত বাংলাদেশ নিয়ে দেখে এই যে পল কাপুর, সেও তো দেখেন কত সফলভাবে সে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের 10 বছর সামরিক কাঠামো চুক্তি করে দিয়েছে। তার মানে এখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু। তাহলে আপনি এখন কার বন্ধু হবেন? অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের সরকার এখন কি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু নাকি ভারতের বন্ধু? আপনি কোন দিকে যাবেন? যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু না হইতে পারেন তাহলে সারা বিশ্বে আপনার দাম নাই। এখন আপনি যেখানে যাবেন এখন ধাক্কা খাবেন, অপমানিত হবেন। কারণ বড় বন্ধু বলে ক্লেম করছেন, বড় বন্ধু যখন বলবে না তুমি আমার বন্ধু না, তখন তো অন্যরা ব্যবহার খারাপ করবে। আর এখন যে ভারতের সঙ্গে যদি আপনি আবার এখন বন্ধুত্ব করতে যান, তাহলে বাংলাদেশে খবর আছে আপনাকে তো পিকে আমার গুরুদেব ছাড়বে না, আপনাকে তো ইলিয়াস ছাড়বে না যদি আপনার ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চান। ইলিয়াস এটা প্রকাশ্য ঘোষণা যাবে, আমি তার পাতলুন খুঁড়ে ছাড়বো, আমি তাকে দেখে ছাড়বো। তা আপনি তো ভারতের সঙ্গে যেতে পারবেন না। কনক স্যার একই কথা। কাজে ভট্টাচার্যরা এরা মিলে যা করতেছে তার মধ্যে আপনি ওদিকে যেতে পারবেন না। তাহলে আমরা কি হলো? আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ঘোষণা দিয়ে বন্ধু হয়ে গেছে, ঘোষণা দিয়ে। অর্থাৎ তারা 10 বছরের জন্য ডিফেন্স স্ট্রাকচার অর্থাৎ প্রতিরক্ষা অবকাঠামো চুক্তি তারা করেছে, যার মাধ্যমে তারা এই এলাকায় তারা ডিফেন্স কাঠামো গড়ে তুলবে। এবং সেখানে বাংলাদেশ চ্যাপ্টার একটা লেখা আছে, তারা বাংলাদেশ সম্বন্ধে কি মনোভাব সেটা লিখেছে, বাংলাদেশকে কি করতে হবে, কিভাবে করতে হবে, এবং সেখানে গণতন্ত্র বাংলাদেশে আনতে ইনডাইরেক্ট বক্তব্য তারা দিয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও চায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বা যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন হোক। তার মানে এখানে সবকিছুই আমি মনে করি যে বিএনপি অত্যন্ত কৌশলে খেলছেন এবং সে কৌশলের দিকে আগাচ্ছেন। এখন এই 7 দিন অপেক্ষা করতে হবে। তো 7 দিন অপেক্ষা না করে বিএনপি যে কাজটা করলো, এখানে 238 জন প্রার্থী দিয়ে 238টি এলাকাকে গরম করে দিল। এখন জামাতে ইসলাম যে খালি মাঠটা পেয়েছিল, তারা একা যে বিভিন্ন মাঠে তাদের নিজস্ব প্রচার চালাচ্ছিল, এটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। এখন জামাত নির্বাচনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই, তাকে নির্বাচনে আসতেই হবে, কারণ সে এতদিন এটা বলছে। এখন তারপরে সে শর্ত দিয়েছিল যে নির্বাচনের আগে গণভোট হবে এবং বলেছিল যে পিআর পদ্ধতি হবে। এই দুইটা তো সরকার মানলো না। সরকার না মেনে 7 দিনের সময় দিল। তাহলে কার যে 7 দিনের সময় দিল? এটা তো বিএনপি চায় নাই। বিএনপি তো বলে নাই আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। বিএনপি তো বলে নাই যে আমরা ওই নির্বাচনের আগে আলাদা ডেটে আমরা গণভোট চাই। তাহলে আপনি 7 দিন সময় কার জন্য দিলেন? কার মনোভাব পরিবর্তন করার জন্য? বিএনপি মনোভাব পরিবর্তন করার জন্য, না এই বাকি পার্টিদের মনোভাব পরিবর্তন করার জন্য? বাকি পার্টি যদি মনোভাব পরিবর্তন করে, তাহলে পরিবর্তন করতে হবে, নির্বাচনের তারিখ পিছাইতে হবে বা বদলাইতে হবে, অথবা নির্বাচনের তারিখ থেকে গণভোটটা সরাই নিয়ে আসতে হবে। বিএনপি তো এটার মধ্যে নাই। বিএনপি তো অলরেডি নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা দিয়ে দিয়েছে, সেই প্রার্থী যারা তাদের নাম বলে দিয়েছে। তার মানে বিএনপি নির্বাচনে দিয়ে আগাচ্ছে। আপনি জবাব তো দিয়ে পেয়ে গেলেন। এখন জামাতকে জিজ্ঞাসা করেন ভাই তোমরা মিটিং এ বসছো কিনা। এখন ইসলামী ঐক্যজোটকে জিজ্ঞাসা করেন, এনসিপি জিজ্ঞাসা করেন ভাই তোমরা বসছো কিনা। 7 দিন পরে আপনি কি অ্যাকশনটা নিবেন? কি দিবেন অ্যাকশনটা বলেন? যে অ্যাকশনে আপনি নিবেন, যেটাই আপনি বলবেন, সেটাই তো নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। আপনি জামাতের অনুরোধ যদি রক্ষা করেন, জামাতের আবদার রক্ষা করেন, তাহলে আপনাকে এর আগে গণভোট করতে হবে। আপনি যদি এনসিপির কথা রক্ষা করেন, তাহলে এর আগে আপনি গণভোট করাতে হবে। তা আপনি বিএনপি যদি রাজি না হয় এর আগে গণভোটে, বিএনপি যদি রাজি না হয় যে নির্বাচনে গণভোট করেন,
তাহলে আপনার হ্যাডম আছে নির্বাচন গণভোট করাবেন, তার মানে বিএনপির কৌশলের কাছে আপনি এখন ধরা খেয়ে গেলেন, জামাতও ধরা খেয়ে গেল এবং এনসিপি ধরা খেয়ে গেল। বিএনপি তার সিদ্ধান্তে কৌশলগতভাবে বিএনপি আগায় গেল। এখন সরকারকে 7 দিন পরে ঘোষণা দিতে হবে যে কি হবে। কাজে আমি জানি না কি ঘোষণা দিবেন, তবে এই 60টা দিন সরকার নষ্ট করলো, 60টা দিন অযথা সরকার জনগণের মধ্যে রাখলো, যেটা সরকার নিজেকেই অদায়িত্বশীল বা জনগণের প্রতি তার দায়িত্বহীনতা পরিচয় দিল। আর আপনার তো কোনো রাইট নাই, আপনি যেটা করতে পারতেন সেটা ইমিডিয়েটলি ইমার্জেন্সি মিটিং ডাকতে পারতেন সকল রাজনৈতিক দলকে নিয়ে, দলগুলো ডাক দিয়ে নিয়ে বলতে পারতেন যে আপনারা যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, মানে আমাকে তো সিদ্ধান্ত দিতে হবে, আসেন চা খাই, আমরা কাপ চা খায়া, এক কাপ চা খেয়ে আমরা আসেন এটা কথা বলি, এটাকে সিদ্ধান্তে আমরা আসি। কাজেই এখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিএনপি তার কৌশলে খুব ভালো খেলা খেলেছে এবং অত্যন্ত কৌশলী খেলা খেলেছে, এবং আমি বিএনপি অভিনন্দন জানাই। আর আজকে তো অভিনন্দন জানাইতে পারি, আজকে তো আর বিএনপির চামচাগিরি করছি, দালালি করতেছি নমিনেশনের জন্য, এটা বলতে পারবেন না। আজকে তো বলতে পারবেন না যে আমি এখন তারেক রহমানের দালালি করতেছি নমিনেশন পাওয়ার জন্য, কারণ আমি নমিনেশন আমাকে দেওয়া হয় নাই, আর আমি তো নির্বাচন করবো না আগেই বলেছি, আপনারা বিশ্বাস করেন নাই। আজকে তো প্রমাণ হলো যে আমি তো বিএনপির কারো সঙ্গে দেখা করে নাই। আপনি আগস্ট মাসের 2024-এর 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমি বিএনপির অফিসে যাই নাই, বিএনপির চেয়ারম্যান পার্সন অফিসে যাই নাই, বিএনপির কোন নেতা, পাতি নেতা, হাফ নেতা, স্কয়ার নেতা, ছোট্ট নেতা কারোর সঙ্গে দেখা করি নাই, কারোর সঙ্গে যোগাযোগ করি নাই, কারোর কাছে যাই নাই। কারণ গেলেই মনে করবে যে আগামীতে নির্বাচন আসতেছে। হ্যাঁ, যদি সত্যিকার নির্বাচন হয়, যদি নির্বাচনের পরিবেশ যদি সৃষ্টি হয়, যদি আমি দেখি সকল দল রাজনীতি যাবে, তখন আমি বলতে পারি যে আগামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করব। আমি নির্বাচনে যাব কি যাব না এটা আমি এখন পূর্ণ বিবেচনা করব বর্তমান পরিস্থিতিতে। আমি একটু যোগ করি মানে আমার এত কমেন্ট আসছে যে আপনার দল যেহেতু মনোনয়ন ঘোষণা করেছে, আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আপনি যেহেতু নিজে থেকেই বলছেন আপনার নির্বাচনী এলাকার অসংখ্য দর্শক এখন লাইভে আছে আমি যা দেখতে পাচ্ছি, এবং তারাও জানতে চাচ্ছে যে স্যার বিএনপি মনোনয়ন কেউ পেলেও আপনি কি নির্বাচন করবেন কিনা। জাস্ট আপনার আপডেট করার জন্য আপনাকে বললাম যে সবাই অধীর আগ্রহে অপেক্ষায়, এবং ওই এলাকায় আপনার অবস্থান সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, ধারণা নাই, মানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনার এলাকার যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন সেক্টরে কাজ করে তারাও দেখলাম এক বাক্যেই বলে যে আক্তার ভাইয়ের মতো, আক্তার স্যারের মতো একজন মানুষকে আমাদের দরকার। তবে আপনি নিশ্চয়ই আপনার রাজনৈতিক সিদ্ধান্ত, আপনার বিবেচনা প্রসূত সিদ্ধান্তই নেবেন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি জানতাম না আপনি কি দেখতেছেন, আমার দেখার সুযোগ নাই কে কি বলছে না বলতেছে, কিন্তু আমার বক্তব্যের পটভূমিকাতে বলছি বিএনপির বক্তব্যকে আমি সমর্থন করছি। বিএনপি যে কৌশল গ্রহণ করেছে সেই কৌশলটাকে আমি সমর্থন করছি, এবং এটা যে নিঃস্বার্থভাবে করছি এটার জন্য আমি বললাম যে আমি গত এই 2 বছর বিএনপির কোনো নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করি নাই, এমনকি আমার এলাকার বিএনপিরও কোনো নেতা কর্মীদেরকে দেখতে বলি না যে ভাই আমার দিকে একটু খেয়াল রাখো, আমার একটু মনে রাখো। বরংস আমাদের নেতা কর্মীরা যতবার বলার চেষ্টা করছে আমাকে, আমি বিনীত বলছি যে ভাইরা আমার নির্বাচন আমি করবো না, কারণ এখন আমি বহিষ্কার কিভাবে যাবো, দলের কাছে কি মুখ নিয়ে যাব, আমি তো বহিষ্কৃত। এখন যেহেতু দল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, নমিনেশন দিয়ে দিয়েছে, আমার সামনে 2টি পথ খোলা আছে। একটি পথ আমরা নির্বাচনের ওই পক্ষে গিয়ে কাজ করা, অথবা বিরোধিতা করা। বিরোধিতা করা তো কখনোই সম্ভব হবে না। বিরোধিতা করার যখন সম্ভব হবে না, তাহলে আমাকে ওই দলের পক্ষে কাজ করতে হবে। কিন্তু আমার একটা হ্যাডম আছে,
আমার এলাকায় কটিয়াদির পাকুন্দিয়াতে আমি মেজর মোহাম্মদ আখতারুজ্জামান বেঁচে থাকতে তুমি আমাকে জিজ্ঞাসা না করে তুমি মনোনয়ন দিয়ে দিয়েছ, এটা ব্যাপারে আমার কিছু বলার আছে, সময়ে আমি সেটা বলবো। অতীতে দশমাতা খালেদা জিয়া আমি আরো আগেও দুইবার নির্বাচন করি নাই। আমি 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচন আমি করি নাই। কিন্তু দেশমাতা খালেদা জিয়া তখন আমি জিজ্ঞাসা করি তুমি না করলে কাকে দিব, আমি তখন বলেছিলাম আমার সভাপতি হাবিবুর রহমান দয়াল, তাকে দেন। তারপরে যখন আমি 2008 সনে আমি বলছি নির্বাচন করব না, কারণ আমি তখন বলছিলাম যে আপনি নির্বাচনে যাওয়াটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, কারণ সেনাবাহিনী আপনাকে দিয়ে শেখ হাসিনাকে জয়ী করার জন্য যে ছক পেতেছে সেই ছকে আপনি পড়ে গেছেন, কাজে আমি নির্বাচন করব না। 2006 সনেও আমি নির্বাচন করি নাই। তখনও তিনি আমাকে বলছেন তাহলে তুমি কাকে নির্বাচন দেবা। আমি তখন এই পাকুন্দা ইদ্রিস আলী ভূঁইয়াকে দিয়েছিলাম। সবচেয়ে মজার কথা হলো ইদ্রিস আলী ভূঁইয়া বলতো যে উনি খুব ম্যাডাম তাহলে খুব বলে, খুব চিনে। যেদিন সকল প্রার্থীদের কিশোরগঞ্জ জেলার প্রার্থীদেরকে ম্যাডামের সামনে নিয়ে গেছে, তখন ম্যাডাম আমাকে বলতেছে এই তুমি প্রার্থী দিলা কই, চিনলেন না আমারে? তাই আমি বলি এই যে ম্যাডাম আপনি কোনায় দাঁড়াইছে আপনার পাশে ইদ্রিস আলী, ও তুমি ইদ্রিস, আমি দিয়েছি। কিন্তু এইবার আমি বিনয়ের সঙ্গে বলছি জনাব তারেক রহমান সাহেবকে, বিনয়ের সঙ্গে বলছি বিএনপি নেতা কর্মীদেরকে, ভাই আপনারা যেমন বাংলাদেশের বড় বড় নেতা, যে কারণে যে প্রয়োজনে যে যোগ্যতা যার বলে আপনারা বাংলাদেশের নেতা, আমি মেজর মোহাম্মদ আখতারুজ্জামান ঠিক একই মানদণ্ডে, আমি ছোট্ট একটা থানা গ্রাম গছিয়াটার নেতা। এখানে কি হবে না হবে এ ব্যাপারে আমার মতামত দেওয়ার অধিকার আমি রাখি। আপনারা যেহেতু আমার মতামত নেন নাই, নেওয়ার প্রয়োজন মনে করেন নাই, ফলে এখানে আমরা আমাদের একটা মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা একজন প্রার্থীকে দাঁড় করানোর চেষ্টা করব, শুধু দেখায় দেওয়ার জন্য এটা যে আপনার মার্কা দিলে, আপনি প্রার্থী দিলেই প্রার্থী পাশ করে যায় না। এটা মোটামুটি একটা চ্যালেঞ্জের মতো আমি বলছি, কারণ আমরা তো ছোটখাটো নেতা, আমরা তো তেল মারা নেতা না। তেল মারলে নেতাগিরি করা যাবে এটাতে বিশ্বাস করি না। বিশ্বাস করি না বলে আজকে 30 বছর নেতাগিরি করতেছি তেল না মাইরা। কাউকে তেল না মাইরা মেজর আক্তার 1991 সন থেকে আজ পর্যন্ত নেতাগিরি করে আসতেছে। কাজে এই জন্য আমি বললাম এখানে আপনি দিয়েছেন ভালো কথা, আপনি আমাদের হেলো বলতে পারতেন, টেলিফোনে জিজ্ঞেস করতেন, আগে তো করছেন। কিশোরগঞ্জ জেলার, ভৈরব জেলা তারেক রহমান সাহেব আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন মেয়রের নির্বাচনে নমিনেশন দিব, কাকে দিব? আঙ্কেল বলেন, আপনি বলেন কাকে দিব। কিশোরগঞ্জে যে পৌরসভার মেয়র বানাবেন আপনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন নাই? আমি বলি নাই আপনাকে অমুককে দিলে পাশ করবেন, অমুককে দিলে পাশ করবে, যাদের দিয়েছেন পাশ করে নাই? তো বলেন, অতীতে বলেন আমার কটিয়ে দিলে কাকে নিবেন মেয়র, আপনি আমার জিজ্ঞাসা করেন নাই? আমি কি বলি নাই আপনি কাকে দিতে হবে? আমি কি আমার কোনো ব্যক্তিগত প্রার্থীকে বলেছিলাম যে অমুককে দেন? যারা পাশ করবে তাদের নাম বলেছিলাম। কিন্তু এবার আপনি আমাদের নাম দিলে আমরা তো ওই প্রার্থী দিতাম। আপনি এমন একটা প্রার্থী দিয়েছেন যে প্রার্থীকে পাশ করাতে পারবেন না। আপনি কোন সুযোগ আছে এই প্রার্থীকে পাশ করানোর? তাহলে আপনাকে আসতে হবে, দেশমাতা খালেদা জিয়াকে এসে মাঠে নামতে হবে। আপনি তাহলে কিভাবে পাশ করাবেন? কোন যুক্তিতে পাশ করবেন? যে পিপির দায়িত্ব পালন করে দুর্নীতি করে, যে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা নিয়ে জামিন দেয়, যে বিএনপির জাত শত্রু আব্দুল কাহার আকন্দ, যে বিএনপি কে মিথ্যা মামলা দিয়ে আয়োগিরি করে চার্জশিট তৈরি করে পানিশমেন্ট দেওয়া আছে, তার দোষর, তার সঙ্গে যে কথা বলে চলাফেরা করে উঠা বসা করে, আপনি তাকে নমিনেশন দিয়েছেন। কাকে জিজ্ঞাসা করে নমিনেশন দিলেন? কাকে প্রশ্ন করে নমিনেশন দিলেন? আপনি যেমন সারা বাংলাদেশের নেতা, আমরাও তো একটা পাড়ার নেতা, মহল্লার নেতা হলে তো আমরা নেতা। সে মহল্লায় ঢুকতে হলেও তো আপনাকে আমাদের পারমিশন লাগবে স্যার। আপনার বাংলাদেশে ঢুকতে যেমন অন্য পারমিশন লাগবে, এবং আমাদের মহল্লায় ঢুকতেও তো আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আপনি তাকে দিলেন, কাহারের লোককে আপনি দিলেন? কাহার আকন্দ, যে কাহার আকন্দ আপনাকে কমর ভাঙ্গাইছে, জেল দিছে, দেশ ত্যাগ করাইছে, দেশমাতা খালেদা জিয়ার মতো দৃষ্টতা চার্জশিট দিছে তার নামে, এত বড় দৃষ্টতা যেই ডিআইজির,
সেই ডিআইজি সঙ্গে চলাফেরা উঠা বসা যে করেছে তাকে আপনি নমিনেশন দিলেন? আপনি কেউ ছিল না কোটিয়া দিতে আর কারো? আমি তো নমিনেশন চাইনি আপনার কাছে। আপনি আমাদের জিজ্ঞাসা করতেন, একটু প্রশ্ন করতেন, আমাদেরকে বলতেন। আমরা কি ভুল আজ পর্যন্ত কি আপনাকে কোনো ভুল অ্যাডভাইস দিয়েছি? আজ পর্যন্ত বলতে পারবেন যে আমি আপনাকে ভুল অ্যাডভাইস দিয়েছি? আপনাকে 2 বছর আগে বলি নাই যে আপনি তরুণ সমাজকে সংগঠিত করেন, এই বুড়াদের বিষয় ছাড়েন? আপনার কাছে আমার কত লম্বা চিঠি আছে দেখেন, আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপে। আপনি পরে কি বলছিলেন বলেন, লিখে নেই? আজ থেকে 2.5 বছর আগে 2024 নির্বাচনের আগে আপনি বলছিলাম আপনি তরুণদেরকে সংগঠিত করেন। আমি এও বলেছিলাম আপনি আমাকে দায়িত্ব দেন, আমি এই দায়িত্ব পালন করবো। ছাত্র দল দরকার নাই, আমি তরুণদেরকে সংগঠিত করব, আপনি আমাকে সে ক্ষমতা দেন, সে দায়িত্ব দেন। বলি রে আপনাকে? আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসে না? পুরনো পড়ে দেখেন। আমরা তো আপনাদেরকে ভুল দিই নাই। আপনি ঢাকা মহানগরের মতো লোকে গুলশান, বাড্ডা, তেজগাঁ যাদের নমিনেশন দিয়েছেন, তারপরেও যদি আপনি বলেন দেশে গণতন্ত্র চান, সুশীল সমাজ করতে চান, দেশে ভালো মানুষ দিতে চান, নীরব মানুষ, চাঁদা মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে এরা তো এক একটা উদাহরণ হয়ে দাঁড়াবে আপনার সামনে। এক একটা লোক যে জামাত যখন দাঁড় করাবে তাদের চাঁদার হিসাব, এনসিবি যেভাবে চাঁদার হিসাব দিয়েছে এক একজনের নামে, এদের নামে যে চাঁদার হিসাবগুলো বের করবেন, তখন আপনি কি জবাব দিবেন? এমন কোন বাস স্ট্যান্ড আছে, এমন কোন টেম্পো স্ট্যান্ড আছে যেখান থেকে তারা চুথা নিয়ে দাঁড়াবে না যে এই চুথা দেখেন আমি উনাকে প্রতিদিন এত টাকা দেই? এদেরকে নিয়ে আপনি মনে করি ইলেকশনে পাশ করে ফেলবেন? আপনি জামাতকে ওয়াকওভার দিয়ে দিলেন, জামাত ইসলামের জন্য রাজনীতিতে সহজ করে দিলেন। এই জন্য এনসিপি আপনার কাছ থেকে সরে গেছে। এখন ইসলামিক গুলো দেখেন আজকে তারা সভা করছে, তারা আলাদা নির্বাচন করবে, কিন্তু তারা বিএনপির বিরুদ্ধে করবে, তারা জামাতের সঙ্গে করবে। তারপরে নমিনেশন লোকগুলো তো ভালো দিবেন আপনি। আপনি ঢাকা মহানগরের আসনগুলো এখন দেওয়া দরকার ছিল কি? আপনি ঢাকা মহানগর 20টা আসন পরে দিতেন, আপনি সবগুলো মহানগরে আসন রেখে দিতেন, একটু কদিন পরে দিতেন। আপনি মহানগরে যে আসন কয়েকটা দিচ্ছেন ঢাকা মহানগরের আশপাশে, আমাদের এই ক্যান্টনমেন্টের আশেপাশে ডানে পাশে, বলেন এরার পক্ষে কি আর্মি ভোট দিবে? আর্মি লোকেরা যাবে এদের পক্ষে? বলেন আপনি কি মেসেজ দিলেন? হাসানুল মিলনকে এয়ারপোর্ট থেকে বাড়ি করে দিল না, যেতে দিল না, তাকে নমিনেশন বসে রয়েছেন। যাকে আপনি নমিনেশন দিবেন দূরে, তাকে যাকে সম্মান জানিয়ে দিলেন না। আপনি ফজলুর রহমানের নামে, তোমার চাচার নামে উনার উড্র করলেন না, আপনি উড্র না করার আগে তার নাম ঘোষণা দিয়ে দিলেন। আরে আব্দুল হামিদ কি মরে গেছে গা? আব্দুল হামিদের আওয়ামী লীগের ভোট ফজলুর রহমান পাবে ইহজনমে? হ্যাঁ, আব্দুল হামিদ কত বড় প্লেয়ার, কত মাপের প্লেয়ার, কত উঁচা প্লেয়ার, এটা বুঝতে এখনো বহুত সময় লাগবে আপনাদের। আব্দুল হামিদের চোখের ডগায় আপনারা ফজলুর রহমানকে এমপি বানায় নিয়ে চলে আসবেন, আর যার সিম্পল ভদ্রতা তার বহিষ্কার দেশে উদ্যোগ করলেন না। উদ্যোগ করে পরে নমিনেশনটা দেন, তাহলে তো মানুষ বুঝবে যে আপনি গণতান্ত্রিক মূল্যবোধের দিকে আছেন। এই বিষয়গুলো বলতে গেলে তো আপনারা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। তো শুদ্ধ হবেন কি করে? আচ্ছা, আমি তোমার চাচার বিরুদ্ধে বলছি না, আমি প্রসিডিউরের কথা বলছি, প্রসিডিউরের কথা বলছি।